আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসবিডি.নেট কর্তৃক পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের ৩য় বর্ষের কোর্সে। ৩য় বর্ষের স্টোর রসায়নের কোর্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে স্টোর রসায়নের এই আজকের যে আলোচনা সেটি হচ্ছে লেকচার মডিউল 4 এবং এই লেকচার মডিউল 4 এ আমরা কতগুলো স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলব। লেকচার মডিউল 3 তে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা বেসিক্যালি হচ্ছে একই সাথে বেসিক পার্ট এবং একই সাথে কিছু পরীক্ষার জন্য প্রস্তুতি দুটাই একই সাথে আমরা কন্টিনিউ করছি এবং সামনের চ্যাপ্টারগুলোতে আরো বেশি পরীক্ষার জন্য প্রস্তুতি কমপ্লিট করার জন্য যে কোশ্চেনগুলো খুবই বেশি দরকার হবে সেগুলোর এবং হচ্ছে যে বেসিকগুলো আমাদের দরকার এভাবেই সামনের দিনগুলোতে আগে থাকবে। আগের ক্লাসের যে নোট সেটি আপনাদের প্রদান করা হয়েছে। আর কিছু কিছু কোশ্চিন যে কোশ্চিনগুলো ১ লাইনে ২ লাইনের উত্তর এই সমস্ত কোশ্চিনগুলো আপনি যেকোনো মেইন বই থেকে পড়ে নিলে হবে। তো বেসিক্যালি সবগুলো মেইন বইয়ের ভিতরে রবিউল ইসলাম কর্তৃক স্যারের যে বইটা রয়েছে সেই বইটা কম্পারেটিভলি অনেক বেটার। উপস্থাপনাগুলো সহজ এবং এর রিঅ্যাকশনগুলো বেশ সহজ এবং সংক্ষিপ্ত। তো সেক্ষেত্রে আপনারা সেই বইটা ফলো করতে পারেন। আর এছাড়া অন্য যেকোনো বই ফলো করা যায় থার্ড ইয়ার কেমিস্ট্রির জন্য। তো এই হলো টোটাল ধারা যে আমরা ছোট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যে কোনো বই থেকে নোট করে নেওয়া যায় এবং যে কোনো বই থেকেই এটিকে আপনারা পড়ে নিতে পারেন। আর বড় যে কোশ্চেনগুলো যেগুলো নোট করে দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা সবসময় নোট করে দিচ্ছি এবং আগেও দেওয়া হতো। মাঝখানে আমরা স্টুডেন্টরা শুধু নোটই পড়ে আর বাইরে কিছু পড়ে না এরকম প্রমাণ আসার পরে দেখা গেল যে নোটের বাইরে থেকে কোশ্চেন করতে তারা কিছু পারে না। এরকম কন্ডিশনের কারণে আমরা মাঝখানে বন্ধ রাখছিলাম। তো এটা আবার স্টুডেন্টের বিশেষ রিকোয়েস্টে এটা আমরা আবার চালু করেছি। আর আরেকটি বিষয় নির্দেশনা সেটি হচ্ছে যে আপনার ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত যে স্টুডেন্টগুলো আমাদের সাথে অলরেডি ভর্তি হয়েছে এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদের যারা বিশেষ করে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের বিশেষ অনুরোধের কারণে আমাদের যে কোর্স ফিটা বিশেষ করে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে এই থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে কোর্স ফিটা রয়েছে চ্যাপ্টার বিভিন্ন পেপারের জন্য এটাকে আমরা ২টা ইনস্টলমেন্ট বা ৩টা ইনস্টলমেন্ট ক্ষেত্র বিশেষে ৩টা ইনস্টলমেন্টে পরিশোধের সুযোগ করে দিয়েছি। এটি অনেক সংখ্যক স্টুডেন্টরা ১০০-এর উপরে স্টুডেন্টের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এগুলো পেন্ডিং রেখেছিলাম। তো সেটিকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি যাতে করে এটা স্টুডেন্টরা সহজেই মানে এই পেমেন্টটা করে আমাদের সাথে সংযুক্ত হতে পারে। বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এইটা যারা সাপোর্ট দিচ্ছে যে সমস্ত সাপোর্ট টিম কাজ করছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত স্টুডেন্ট তাদের পেমেন্টও পেতে সুবিধা হবে এবং যারা অলরেডি ম্যাথগুলির সাথে সংযুক্ত হয়েছেন রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এখন ক্লাস শুরু করতে পারেন নাই পেমেন্টের কারণে। তো তাদের জন্য বেশ উপকৃত হবে। আমরা চাই যে সবাই সবার কিছুটা হলেও উপকৃত হোক মাসবিডি.নেট থেকে এবং তাদের রসায়ন এবং হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নন মেজর যেগুলো রয়েছে সেগুলো সমাধানগুলো করুক। আমরা যত বেশি সংখ্যক স্টুডেন্টকে পারি সহায়তা করে যাবো এভাবে এটি আমাদের অবজেক্টিভ। এবং আরেকটি ঘোষণা সেটি হচ্ছে যে মাসবিডি.নেটে বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছেন তাদেরকে আমরা বিভিন্ন জবে এমপ্লয়মেন্টের চেষ্টা করছি যে এডুকেশন উইথ জব। এটা বাইরের দেশের যে বিভিন্ন দেশগুলোতে যে কনসেপ্টগুলো রয়েছে যে সবাই স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু না কিছু আর্ন করাতে শুরু করে। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা হচ্ছে স্টুডেন্ট এই অর্গানাইজেশনটা মাসবিডি.নেটের সাথে থেকেই কিছুটা আর্নিংয়ের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করা হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা আবেদন করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা কাউকে না কাউকে মানে কিছু সংখ্যককে সহায়তা করতে হয়েছে এবং সামনে হয়তো আরো বেশি এই ব্যাপারে সহযোগিতা করা হবে বলে আমার বিশ্বাস। তো তাহলে আমরা প্রথমে আজকে শুরু করব। আমরা কতগুলো বেসিক জিনিস আর এবং আগের লেকচারের কিছু জিনিস আমরা একটু রিক্যাপিচুলেট করব। প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমরা আজকে যে বিষয়গুলো প্রথম বেসিক জিনিস হিসেবে আরেকটু আলোচনা করব সেটি হচ্ছে কেমিস্ট্রিটা কয়েকটা জিনিস আমরা একটু আলোচনা করবো। এর আগে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরো দুটো জিনিস নিয়ে আসবো নতুন, যেটা বিস্তারিত আবার পরে হবে কিন্তু বেসিকটা আমরা আজকে আলোচনা করবো। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে যে মেসো আর হচ্ছে অ্যানোনসিয়ামারের একটা পার্থক্য আমরা আলোচনা করবো কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়। আর হচ্ছে ডায়াস্ট্রিমার গুলো কি সেইটার মধ্যে আমরা একটা পার্থক্য ধরার চেষ্টা করবো উইথ এক্সাম্পল। আমি যাতে করে আমরা পরীক্ষার হলে যদি বলে ডায়াস্ট্রিমার কি তাহলে যেন আমরা কোথায় বলতে পারি এবং এটা যেন আমাদের আর কখনো না ভুলি। আপনারা যদি এই লেকচারটা খুব মনোযোগ সহকারে শোনেন
তাহলে আজকের পরে আপনাদের আর এই রিলেটেড কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। আমরা আজকে একদম লাইভ দেখব যে কীভাবে এগুলোকে আমরা ড্র করতে পারি, কীভাবে এই মৌলগুলো মানে যৌগগুলো গঠিত হবে। আর হচ্ছে আহ, অন্য যে পার্টগুলো থাকবে ভিডিও, আজকে 2টা বা 3টা পার্ট মতো হবে। তো শেষ পার্টে যে আমরা আরএস কনফিগারেশনের উপর একটা ফোকাস করবো, যে আরএস কনফিগারেশনটা কিভাবে নামকরণ করব এবং কোন কোন ফাংশনাল গ্রুপগুলো আরএস এবং এস কনফিগারেশনে কার আগে কে প্রাধান্য পাবে, এই যে সিরিজ, হ্যাঁ, সক্রিয়তা সিরিজ যেরকম ছিল ওইরকম সক্রিয়তা সিরিজগুলোকে আমরা নামকরণের ক্ষেত্রে এর যে প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো আমরা একটু দেখবো। আরএস কনফিগারেশন, বেসিক্যালি আরএস কনফিগারেশনের উপরে ডিটেলস ক্লাস হবে, কিন্তু আমরা আজকে বেসিকটা শিখবো। তো এইগুলো টোটালটা আমরা তাহলে প্রথমে শুরু করি যে স্টিরিওকেমিস্ট্রি। আমরা এর আগে জেনেছি আগের ক্লাসে স্টিরিও রসায়নটা হচ্ছে যে একটা ত্রিমাত্রিক বিন্যাসের রসায়ন, ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টের রসায়ন। ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্ট কি? যে একটা যৌগ অণুতে একটা যৌগের অণুতে পরমাণুসমূহের যে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল যে অ্যারেঞ্জমেন্ট, সেটি হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি যে ত্রিমাত্রিক বিন্যাস বলতে আমরা আসলে কি বুঝি। ধরেন একটা যৌগ আমরা আমরা লিখতেছি, ধরেন এটা হচ্ছে COOH, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে ভাগ করে নিলাম, এটাকে ভাগ করে নিলাম, নিয়ে আমরা এখন করলাম কি, এখানে একটা নিলাম হাইড্রোজেন, এখানে নিলাম একটা হাইড্রোজেন, আর এখানে নিলাম একটা হাইড্রক্সিল গ্রুপ, আর এখানে লিখলাম একটা হাইড্রক্সিল গ্রুপ, আর এখানে নিলাম একটা হাইড্রোজেন। ওকে, তাহলে এখানে আসলে হচ্ছে কার্বক্সিলিক মৌল COOH, কার্বক্সিলিক রেডিকাল। আপনারা এখানে দেখলেন যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাই না? আমরা যদি ই করি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, সাপোজ আমরা বোঝার সুবিধার্থে। এবং দেখেন যে এইখান থেকে যদি ডট ডট দেন এরকম করে, যদি আমরা মিরর তৈরি করে একটা আয়না ধরি, তাহলে এইটার মিরর প্রতিবিম্ব হচ্ছে এটা। তো বলছে যে মেসোকম্পাউন্ড হচ্ছে ওই সকল যে সকল যৌগতে প্ল্যান অফ সিমেট্রি থাকে তাদেরকে মেসোকম্পাউন্ড বলে। তাহলে এখন কোশ্চেন চলে আসলো যে প্ল্যান অফ সিমেট্রিটা কি? প্ল্যান অফ সিমেট্রি হচ্ছে এই যে লাইনটা, যে লাইনের কোনো একটা যৌগের যদি এরকম একটা মাঝখান দিয়ে দর্পণ সেট করা হয়, বা কোনো একটা যৌগের অর্ধ পার্ট যদি আরেক অর্ধ পার্টের থাকে, মানে প্রতিবিম্ব হয়, তখন তাকে আমরা বলবো যে প্ল্যান অফ সিমেট্রি রয়েছে। যেমন ধরেন এখানে যদি একটা আয়না ধরেন, তাহলে এই যৌগটাকে এভাবে চিত্র পাওয়া যাবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি এইটাকে পুরাটা তুলে এরকম করে তুলে এটার উপর বসায় দেন, তাহলে কিন্তু মিলবে না। দিস ইজ কল্ড প্ল্যান অফ সিমেট্রি। এই যে লাইনটা, এই যেমন লাইনটাকে আমরা বলছি প্ল্যান অফ সিমেট্রি লাইন। এই প্ল্যান অফ সিমেট্রি থাকলে পরে কি হয়, যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এখন যদি কোশ্চেন হয়, এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ না। অর্থাৎ এই যৌগের উপরে যদি আপনি লাইট ফেলেন, পিপিএল মানে প্ল্যান পোলারাইজড লাইট, সমবর্তিত আলো, সমবর্তিত সমবর্তিত একবর্ণীয় আলো বা সমবর্তিত একবর্ণীয় আলো বলতে পারেন, যদি ফেলেন তাহলে সেটি মানে রোটেট করবে না। আর কোশ্চেন হচ্ছে প্ল্যান অফ সিমেট্রি যে সমস্ত যৌগের রয়েছে সে সমস্ত যৌগ কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? যদি এরকম কোশ্চেন করে তাহলে কি লিখবেন? প্রথমে তো আমরা বুঝলাম যে মেসো কম্পাউন্ড কাকে বলে। মেসো কম্পাউন্ড কোনটা? যেটার অর্ধেক অংশ, কোনো একটা যৌগের যদি অর্ধেক অংশ অপর অর্ধেক অংশের প্রতিবিম্ব হয়, তখন তাকে আমরা প্ল্যান অফ সিমেট্রি বলছি। এবং এখানে যদি কোনো একটা দর্পণ ধরা হয়, তাহলে দেখা যাবে যে এটাকে এটার সাথে মিলে যাবে, কিন্তু সুপার ইম্পসিবল নয়, মানে উপরিস্থাপনযোগ্য নয়। এই যে ঘটনাটা, সেটাকে আমরা বলছি প্ল্যান অফ সিমেট্রি এই যৌগের মধ্যে থাকলে। এখন এই প্ল্যান অফ সিমেট্রি থাকলে এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় কেন, সেটা আমরা একটু দেখি। দেখেন যে প্ল্যান অফ সিমেট্রি থাকার কারণে যেটি হয়, সেটি হচ্ছে যে এর যে রোটেশন, আপনার হচ্ছে ইলেকট্রনের যে রোটেশন, সেই রোটেশনটা এই যে এই যৌগটার ক্ষেত্রে কি হবে, এইরকম হবে। খুব ভালো করে বুঝুন। এটার ক্ষেত্রে এরকম, এখন এটার ক্ষেত্রে কেন এরকম হবে সেটা আমরা পরে আলোচনা করব। বাট আপাতত মনে রাখেন যে এই টার্টারিক অ্যাসিডের, এটার নাম হচ্ছে কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, ওকে, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে
এই প্ল্যান অফ সিমেট্রির ক্ষেত্রে প্রথম যে ২ নম্বর এখানে আমরা যেভাবে নাম্বারিং করেছি, এই ২ নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোটেশনটা এরকম হবে। আচ্ছা, এখন যদি আমরা ২ নম্বরের ক্ষেত্রে যাই, তাহলে রোটেশনটা আবার এরকম হবে। তো এই যে ভিন্নতা হচ্ছে, এই ভিন্নতার কারণে হচ্ছে যে ইলেকট্রনের মুভমেন্টের ভিন্নতার কারণে এটা যদি ডান ঘূর্ণি হয়, এটা বাম ঘূর্ণি। তো এই যে একটা অপরকে কি করে যাচ্ছে? ব্যালেন্স করতেছে। এই একটা অপরকে ব্যালেন্স করার কারণে যে ঘটনাটা ঘটবে, সেটি হচ্ছে যে আপনার আল্টিমেট ঘূর্ণনটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে নেট যে রোটেশন সেটি হবে কি যোগের ক্ষেত্রে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে নেট রোটেশনটা কি হবে? 0 হবে। দ্যাট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এরা আসলে আলোকে কোনো দিকে ঘোরাতে পারবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আচ্ছা, এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম যে মেসো কম্পাউন্ড কি সেটা দেখলাম। আর হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কোনটা সেটা দেখলাম। আ টার্টারিক অ্যাসিড নট অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে আপনি এই জিনিসটা এখান থেকে কতগুলো জিনিসের কিন্তু ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। প্রথমত হচ্ছে মেসো কম্পাউন্ড, তারপরে হচ্ছে যে অপটিক্যালি অ্যাক্টিভ বলতে আমরা কি, ইনঅ্যাক্টিভিটি বলতে কি বোঝাই, কেন টার্টারিক অ্যাসিড বা যে সমস্ত যৌগ মেসো কম্পাউন্ড বা মেসো যৌগ সেই সমস্ত যৌগে প্ল্যান অফ সিমেট্রি থাকে না, কেন প্ল্যান ক্লোরাইড আলোকে তারা ঘোরাতে পারে না। এইটুকু তাহলে ক্লিয়ার হলো, আমরা দেখলাম উদাহরণ সহ। এরপরে আমরা আসি যে মেসো কম্পাউন্ড সম্পর্কে আরো কয়েকটি জিনিস। যে মেসো কম্পাউন্ডের এই যে ইন্টারনাল যে রোটেশনের যে বিষয়টা, একটা বাম ঘূর্ণি আর একটা ডান ঘূর্ণি, মানে একই যৌগেরই একটা অংশ অর্ধেক বাম ঘূর্ণি আর একটা অংশ হচ্ছে ডান ঘূর্ণি বা লিভো এবং লিভোরটারি এবং হচ্ছে বাম ঘূর্ণি এবং হচ্ছে যে রাইট ডান ঘূর্ণি, দুটা পোর্শন থাকে। তো এই দুটা পোর্শনকেই আমরা যেহেতু একে অপরের সাথে রিলেটেড এবং হচ্ছে পাশাপাশি থাকে, সেই জন্য এটাকে আমরা বলছি ইন্টারনাল কম্পেনসেশন। তাহলে মেশো কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়? ইন্টারনাল কম্পেনসেশন হয়। এটা মনে রাখবেন যে বলতে পারি যে ইন্টারনাল কম্পেনসেশন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কোনো একটা যৌগের যদি দুইটা পার্ট থাকে, একটা পার্ট যদি আরেকটা পার্টের মিররিং প্রতিবিম্ব হয়ে যায়, তাহলে মধ্যবর্তী একটা ঘূর্ণন যদি হাফ হয়, মানে একটি যদি হাফ ডান দিকে ঘুরায়, অন্য হাফ আবার বাম দিকে ঘুরায়। একটা যৌগের হাফ কে ডান দিকে ঘুরায়, অন্যদিকে বাম দিকে ঘুরায়। এই হাফ যে ডান দিক বাম দিকে ঘুরায়, হাফ মানে কাকে ঘুরায়? ঘুরায় হচ্ছে পিপিএল কে। পিপিএলটা কি? পিপিএল হচ্ছে প্ল্যান পোলারাইজড লাইট। বুঝে গেল? ক্লিয়ার তাহলে যে মেসো যৌগের ক্ষেত্রে হাফ একদিকে ঘুরায়, হাফ আরেকদিকে ঘুরায়। এই জন্য এটাকে আমরা বলছি যে মেসো কম্পাউন্ড। আর এটা এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি ইন্টারনাল কম্পেনসেশন। তো ইন্টারনাল কম্পেনসেশন বিষয়টা আমরা বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছে আম, একটা বিষয় আমরা ধরে নিতে পারি যে এখান থেকে আমরা এই জিনিসটা পুরো একটা ক্লিয়ার হলাম যে কতগুলো জিনিস দেখেন ইন্টারনাল কম্পিটিশন কাকে বলে, কেন মেসেজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তারপর হচ্ছে মেসেজ কম্পাউন্ড কি উদাহরণ দাও, এই টাইপের কোশ্চেন দিতে হতে পারে বেসিক থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি টার্টারিক অ্যাসিড এ কয়টি আইসোমার, এটা একটা কোশ্চেন। টার্টারিক অ্যাসিডে কয়টি আইসোমার থাকে? তো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আইসোমার মানে কি? আইসোমার মানে তো আমরা যেটা বলি স্টিরিওকেমিস্ট্রিতে যেটা বুঝি সেটি হচ্ছে যে একই রকমের আণবিক সংকেত থাকবে, কিন্তু এর হচ্ছে স্ট্রাকচারাল যে গঠন বা ত্রিমাত্রিক যে বিন্যাস, সেই ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন হবে। এটাকে আমরা আইসোমার বলবো। তাহলে আইসোমারের ক্ষেত্রে কিন্তু কতগুলো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে এদের কিন্তু মলিকুলার ওয়েট যেটা আণবিক সংকেত যেটা সেটা একই হতে হবে। শুধুমাত্র ত্রিমাত্রিক পজিশনে বা ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টে কোনো এক যৌগের অণুতে পরমাণু সমূহের যে বিন্যাস সেটি ভিন্ন থাকবে। তাহলে চলেন আমরা সংজ্ঞার সাথে এটার একটা মিল খুঁজে দেখি। টার্টারিক অ্যাসিডকে নিচ্ছি আমাদের এক্সাম্পল হিসাবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একে নিচ্ছি প্রথমে, এটা এরকম, ওকে, হাইড্রোক্সিল গ্রুপ বা হাইড্রোজেন, ধরেন এটা 1 নম্বর কার্বন আর এটা 2 নম্বর কার্বন, রাইট? এটা এইচ, শুধু এইচ, এটা হচ্ছে শুধু এইচ, ওকে, শুধু এইচ এটা। আর এটা হচ্ছে হাইড্রোক্সিল, ওকে। আর
এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড COH। এই হলো ফাংশনাল গ্রুপ, এটাকে আমরা বলছি ডান ঘূর্ণি। এই যে ডান ঘূর্ণি হবে না বাম ঘূর্ণি হবে সেটা কিন্তু আমরা পরে আলোচনা করবো, এটা একটা সেপারেট ক্লাস আছে। সেই ক্লাসে আমরা একটা যৌগ দিলে সেই যৌগটা থেকে আপনাকে বের করতে বলা হবে যে একটু ডান ঘূর্ণি করতে পারে, হোমওয়ার্কও আছে। আরেকটা ধরনের এটারই আরেকটা পোর্শন আমরা নিচ্ছি, এখানে নিচ্ছি, সেটি হচ্ছে COH। এটা এরকম 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 এরকম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখানে নেব হচ্ছে হাইড্রক্সিল, এখানে যাবে হচ্ছে হাইড্রোজেন। দেখুন দর্পণ প্রতিবিম্ব হতে যা লাগে আর কি, এখানে যাবে হচ্ছে হাইড্রোজেন, এখানে কার্বক্সিলিক অ্যাসিড, G.A টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে বাম হলো। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা যদি এটাকে এইভাবে দেখি, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে দেখেন এই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু এটা একটা কাইরাল কার্বন। বোঝার সুবিধার্থে খুব ভালো করে বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা একটা কাইরাল কার্বন, কাইরাল কার্বনের ডেফিনেশনের সাথে মিলে যাবে। এটা একটা কাইরাল কার্বন। এখন কোশ্চেন হচ্ছে যে এই প্রথম যে যৌগটা এটা কিন্তু আমরা ১ নম্বর ধরি, এটাকে আমরা ২ নম্বর ধরি। প্রথম ক্ষেত্রে হচ্ছে কি রোটেশনটা এরকম হবে, ডান ঘূর্ণি। দ্বিতীয় ক্ষেত্রে রোটেশনটা কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে রোটেশনটা হবে এরকম, বাম ঘূর্ণি। অনুরূপভাবে এখানেও তাই, যে আপনার এইটি হচ্ছে বাম ঘূর্ণি আর এটি হচ্ছে ডান ঘূর্ণি। তো আমরা আমরা যদি এখানে এরকম তো এখন এই যৌগটার দিকে তাকান আপনি, এই যৌগটার দিকে তাকালে আমরা দেখি যে এইখানে মাঝ বরাবর আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, যে এই মাঝ বরাবর যদি দর্পণ ধরেন তাহলে মনে হবে এইটা দর্পণ প্রতিবিম্ব। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে এটা দর্পণ প্রতিবিম্ব এবং কাইরাল কার্বন হচ্ছে এখানে একটা এখানে একটা, অনুরূপভাবে এখানে একটা এখানে একটা। তো এই কাইরাল কার্বনে এটা কি করছে, এদের অর্ধেক অংশ আরেকটি অংশকে রোটেশনকে বিনষ্ট করতেছে, যার ফলে নেট অপটিক্যাল রোটেশন যেটা সেটা শূন্য, অপটিক্যাল অ্যাক্টিভিটি শূন্য, ইন্টারনাল কম্পেনসেশন হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এর আণবিক সংকেত একই, শুধুমাত্র ত্রিমাত্রিক বিন্যাসের গঠনগত পার্থক্যের কারণে। দেখেন এইটা এইটা একই, এইটা এইটা একই না, এপাশে হাইড্রোজেন এপাশে হাইড্রক্সিল, আবার এপাশে এটার বাম পাশে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ আর এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে ছিল ডান পাশে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন ছিল। ক্লিয়ার? আচ্ছা, নিচের পোর্শনে নিলাম, নিচের পোর্শনে এখানে হাইড্রক্সিল গ্রুপ আর এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল হাইড্রোজেন, এখানে চলে আসলো হাইড্রক্সিল গ্রুপ, আর এটা তো ঠিক থাকলো। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ওই সমস্ত যৌগ, জৈব যৌগ বা যে সমস্ত স্থির রসায়ন স্থির জৈব যৌগ, যে যৌগগুলোতে আমরা দেখছি যে এর আণবিক সংকেত একই রয়েছে কিন্তু স্ট্রাকচার বা ত্রিমাত্রিক বিন্যাসে গাঠনিক সংকেতটা ভিন্ন হওয়ার কারণে এটাকে আমরা কি আইসোমার বলছি। এখন আইসোমার হলে কি হয়, এদের মিনিমাম একটা ভৌত বা আপনার হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস একে অপরের থেকে ভিন্ন থাকবে, এটা মনে রাখতে হবে, যেটা আমরা টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম। এবার আসুন যে এনানসিওমার আমরা ডেফিনেশন করেছি আগে, আজকে কিন্তু আমরা ডেফিনেশন করবো না। এনানসিওমার এবং হচ্ছে ডায়াস্ট্রিমার, এই দুইটা যৌগের ক্ষেত্রে আহ, মানে দুইটা যৌগ আমরা কিভাবে, একটা যৌগ আপনাকে দেওয়া হলো দিয়ে বললো যে এই যৌগটা এনানসিওমার নাকি ডায়াস্ট্রিমার, কিভাবে পার্থক্য করবে, অথবা বলতে পারে যে এনানসিওমার এবং ডায়াস্ট্রিমার হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেটা আমাকে দেখাও যে কোনটাতে এনানসিওমার এবং কোনটা ডায়াস্ট্রিমার। আমরা প্রথমেই একটা যৌগ আগে লিখে নিচ্ছি, মানে আমাদের যে বুঝতে সুবিধা হবে ডেফিনেশনটা শিখগুলো। আমরা প্রথমে নিচ্ছি, দেখেন একটা যৌগ নিচ্ছি, এইটা
এখানে মনে করেন ব্রোমিন আছে, এখানে হাইড্রোজেন, ওকে, এইটা হাইড্রোজেন, এখানে আমরা ব্রোমিন নিলাম। এইটার ক্ষেত্রে আমরা এরকম নিচ্ছি, এটা আর একটা দিচ্ছি হচ্ছে এই এরকম, একটা ব্রোমিন, আর একটা দিচ্ছি এরকম। আপনাদের খাতায় সাথে রাখতে বলেছিলাম যে স্টিউরেশনের ক্লাসে, বিকজ হচ্ছে এগুলো আপনারা নিজেরা এঁকে নেবেন, এঁকে নিলে এখানেই আপনাদের প্র্যাকটিসটা হবে। এখানে আমার এটা এখানে সি ডবল এইচ, কিন্তু হ্যাঁ CH3 না, সি ডবল এইচ, আমি এখানে কেটে দিচ্ছি, এটা নিচে লিখতেছি সি ডবল এইচ। আরেকটা এখানে আমরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে, এটাকে যদি আমরা মিরর সেট ধরি, মিরর হলে পরে কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়, ঠিক আছে, এই একটা যৌগ মনে করেন, এই যৌগের ক্ষেত্রে আমরা দর্পণ প্রতিবিম্ব করি, তাহলে যদি এটাকে আমরা এনানসিওমার বলছি, যে কোনো একটা যৌগ যদি আরেকটা যৌগের দর্পণ প্রতিবিম্ব হয় কিন্তু উপরিস্থাপনযোগ্য নয়। উপরিস্থাপনযোগ্য মানে কি, এই টোটাল যৌগটাকে, এই যে এ পাশের লেফট হ্যান্ড সাইডে যেটা, এটাকে মানে স্ক্রিনের লেফট হ্যান্ড সাইডে যেটা, এটাকে বা নাম্বার 1 ধরেন, এটা নাম্বার 2, ঠিক আছে, বুঝার সুবিধার্থে। তো এই 1 কে যদি আপনি এই 2 এর উপরে জেনে বসান, মিলবে? বসবে? বসবে না। তার মানে কি উপরিস্থাপনযোগ্য না। উপরিস্থাপনযোগ্য মানে বুঝতে হবে যে একটাকে ধরে নিয়ে যেয়ে তার আরেকটার উপরে বসায় দিবেন। বসায় দিলে যদি পুরোপুরি মিলে যায় সেটি হবে উপরিস্থাপনযোগ্য। বাট এই যৌগের ক্ষেত্রে আমরা পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা এই দুটো কিন্তু এনানসিওমার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পেলাম হচ্ছে যে এনানসিওমারের ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু উপরিস্থাপনযোগ্য হবে না। এবার আরেকটা এক্সাম্পল দেখি। আমরা বলছি না যে এনানসিওমার এবং ডায়াস্টোমারের মধ্যে শর্ত কি? মানে কেন বলবো যে এটা এনানসিওমার আর এটা এবং ডায়াস্টোমার? দেখেন আরেকটা যদি আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে ব্রোমিন, এটা হাইড্রোজেন, অনেকভাবে আরেকটা ব্রোমিন, হাইড্রোজেন, আরেকটা হচ্ছে সি ডবল এইচ, ওকে। তো এটা এখানে একটা দর্পণ প্রতিবিম্ব ধরে নিলাম, এটা হচ্ছে মিরর, মিরর। আমরা আরেকটা পোর্শন নিচ্ছি, এখানে ব্রোমিন, হাইড্রোজেন, কার্বক্সিলিক গ্রুপ, আর এখানে হচ্ছে ব্রোমিন, হাইড্রোজেন, কার্বক্সিলিক গ্রুপ। এখন দেখেন এইটা কি, এটাকে ধরেন 1 আর এটাকে ধরেন 2, খুব ভালো করে বুঝতে হবে। আমরা কিন্তু ডায়াস্টোমারটা হওয়ার জন্য মেন শর্ত এই 1 কি 2 এর উপরে স্থাপনযোগ্য। ধরে এটাকে যদি তুলে নেন, তুলে এর উপরে বসান, মিলবে? মিলবে না। কারণ কোথায় যা ডিফার করবে, এই যে এই অংশটুকু 1, এই অংশটুকু, এই যে এইটুকু ইকুয়াল টু হচ্ছে এইটুকু, এটুকু কিন্তু 1। কিন্তু এখানে এসে দেখেন, এখানে হচ্ছে ব্রোমিন এর পাশে আর ব্রোমিন এর পাশে, কিন্তু হাইড্রোজেন এর পাশে। অর্থাৎ এখানে এসে আমরা যে দেখি যে এটাকে কিন্তু আমরা যদি এই অংশটুকু এটার সাথে মিলাতে চাই, এটাকে এ পর্যন্ত তাহলে কিন্তু মিলছে। তার মানে আপনার হচ্ছে এটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। দর্পণ প্রতিবিম্ব কেন হচ্ছে না? বিকজ হচ্ছে এই পাশে দুটো ব্রোমিন ছিল, এই পাশে দুটো ব্রোমিন আছে নাই, তাহলে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। এখানে যদি একটা দর্পণ বসান তাহলে কি এই ছবিটা পাওয়া যাবে? পাওয়া যাচ্ছে না। তাহলে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, আবার উপর স্থাপনযোগ্য নয়। তার মানে এদেরকে আমরা তখন কি বলবো? এরাও এরাতে তখন আমরা বলবো ডাইঅ্যাস্টেরিওমার। তাহলে বোঝা গেল এনানসিওমার এবং ডায়াস্টোমার হওয়ার শর্ত। এনানসিওমার হতে গেলে অপটিক্যালি প্রতিবিম্ব হতে পারে, অপটিক্যাল প্রতিবিম্ব হবে, কিন্তু এটাকে উপরিস্থাপনযোগ্য না। আর ডায়াস্টোমার হতে হলে অপটিক্যাল প্রতিবিম্বও হবে না, আর উপরই এটাকে স্থাপনযোগ্য হবে না। তাহলে এই হলো টোটাল দুটোর বেসিক পার্থক্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন, এরপর থেকে আর ভুল হবে না। এবার আমরা জানবো যে ইপি মারটা কি। ইপি মার
এপিমার শব্দটা হচ্ছে পেয়ার। আচ্ছা, এটা জানার আগে আমরা আরেকটা জিনিস একটু নিয়ে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে স্টিরিও রাসায়নিক, যেটা না জানলে আসলে জানা হবে না অনেক কিছু। তো সেই জন্য হয়তো এই জিনিসটা একটু জেনে নিতে চাই এখন, যে স্টিরিও রসায়নের জনক হচ্ছে ভ্যান হফ, এবং উনি হচ্ছে স্টিরিও রসায়ন সম্পর্কে বিস্তর গবেষণা করে এই রসায়নের এই নতুন এই ব্রাঞ্চ বা সেকশনকে তিনি এস্টাবলিশ করেছেন প্রাথমিকভাবে। পরবর্তীতে আরো অনেক গবেষণা হচ্ছে, গবেষণা হয়ে পরবর্তীতে ধারাবাহিক ডেভেলপমেন্ট হচ্ছে, এবং স্টিল নাও রিসার্চ গোয়িং অন। তো এখন হচ্ছে যে স্টিরিও রসায়নের ডেফিনেশনটা আমরা জানি, আমরা বুঝি, কিন্তু যে জিনিসটা আমরা এখন জানবো সেটি হচ্ছে যে অন্যদের পরমাণু থ্রি ডাইমেনশনাল যে স্ট্রাকচার স্টিরিও রসায়নে পাওয়া যায়, রসায়নের যে শাখাটাই আলোচনা করে সেটি হচ্ছে রসায়ন মূলত। এবং এই রসায়নের এই শাখাটাই এখন হচ্ছে যে এই স্ট্রাকচারের কারণে মৌলের বা যৌগের হচ্ছে আপনার কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ গুলো যে ভেরিয়েশন আসে, সেই ভেরিয়েশনটা কিন্তু অনেক কনসার্ন একটা ভেরিয়েশন, মেজর ভেরিয়েশন। এই জাস্ট দেখা যাচ্ছে যে একই রকমের আণবিক সংকেত, কিন্তু একটা পরমাণু ইলেকট্রন ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে দেখতেও একই রকম, কিন্তু মলিকুলার ওয়েট একই রকম, মানে আইসোমার, কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্নতার কারণে তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজের ভিতরে অনেক ডিফারেন্স চলে আসে। আমরা একটা এক্সাম্পল হিসেবে নিই। দেখেন, সেলুলোজ এবং স্টার্চের যদি আপনি মানে কেমিক্যাল অ্যানালাইসিস করেন, তাহলে এখানে হাইড্রোকার্বন পাবেন। এই হাইড্রোকার্বন বেসিক্যালি এটা একটা কার্বোহাইড্রেট, তাই না? স্টার্চ একটা কার্বোহাইড্রেট। যেমন ধরেন আলু খাচ্ছেন আপনি, এটা একটা কার্বোহাইড্রেট। সেলুলোজ যেমন ঘাস ধরে, এই ঘাসটা কিন্তু হচ্ছে সেলুলোজ। তো এখন প্রশ্ন হতে পারে যে দুইটাই তো কার্বোহাইড্রেট, তাহলে আপনি স্টার্চ খাচ্ছেন মানে আলু খাচ্ছেন, ঘাস খাচ্ছেন না কেন? দুইটা তো আণবিক সংকেত একই। আপনার হচ্ছে ধরেন আমরা যদি উদাহরণ হিসেবে নিই, ইম্পর্টেন্ট কোশ্চেন না এটা, যে কেন এরকম হচ্ছে? তাহলে প্রবলেমটা কোন জায়গায়? ধরেন স্টার্চ এবং সেলুলোজ, এটাকে যদি আমরা ফর্মুলা যদি আমরা লিখি, মলিকুলার ফর্মুলা, তাহলে হচ্ছে এরকম C6H10 H10O5 একটু ব্র্যাকেট দেন, এখানে N লেখেন। এটা হচ্ছে স্টার্চ বা সেলুলোজের আপনার মলিকুলার ফর্মুলা। এখানে যে রিপিটিং ইউনিটটা রয়েছে, রিপিটিং ইউনিটের ক্ষেত্রে আপনার হচ্ছে সেম রিপিটিং ইউনিট দুটা মলিকুলার ক্ষেত্রে রয়েছে। যেমন ইথিলিন একটা পলিমার, সেই পলিমারের ক্ষেত্রে যে রিপিটিং ইউনিটটা 1000, 10,000, 5000 যাই থাক না কেন, সেই রিপিটিং ইউনিটটা কিন্তু সেম। অনুরূপভাবে এই দুটো যৌগের ক্ষেত্রে স্টার্চ এবং সেলুলোজের ক্ষেত্রে রিপিটিং ইউনিটটা সেম। কিন্তু তাহলে প্রবলেম কোথায়? রিপিটিং ইউনিট সেম, আপনার হচ্ছে মলিকুলার মানে ফর্মুলা সেম, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা একটা খাই একটা খাই না। একটা আমরা হজম করতে পারি, একটা পারি না। তার মানে হচ্ছে ঘাস আমরা খেতে পারি না এবং হজম করতে পারি না। কেন? বিকজ হচ্ছে যে এই মলিকুলটার, দ্যাট ইজ স্টার্চ এবং সেলুলোজের, যদি আপনি স্ট্রাকচারাল বেনিফিট বা স্টিরিও রসায়নটা অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে দেখা যায় যে এদের যে ত্রিমাত্রিক বিন্যাস, সেই বিন্যাসের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এই ভিন্ন হওয়ার কারণে আহ, আপনার হচ্ছে যে এর কেমিক্যাল প্রপার্টিজের একটা বিশাল পার্থক্য পড়ে, দেখা যায়, এবং এই পার্থক্যের কারণে আমরা একটা হজম করতে পারি, আর একটা হজম করতে পারি না। আর এই আমরা একটা এক্সাম্পল, এই স্টার্চ এবং সেলুলোজের এক্সাম্পল থেকে আমরা দুটো জিনিস শিখবো। সেটি হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডিং বা অ্যাক্সিয়াল পজিশন বলতে আমরা কি বুঝি, ইকুইটোরিয়াল বন্ডিং বা ইকুইটোরিয়াল পজিশন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনায়। দেখেন, আমরা প্রথমে সেলুলোজটাকে চিন্তা করব। আমরা সেলুলোজের গাঠনিক স্ট্রাকচারটা লিখি। সেলুলোজের গাঠনিক স্ট্রাকচারটা লিখলে আমরা বুঝতে পারবো। প্রথমত হচ্ছে আগে লিখি, তারপরে আমরা আলোচনাটা করি। এটা বেটার হবে, তাই বুঝাতে সুবিধা হবে। এটা অক্সিজেন, হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হচ্ছে অক্সিজেন, এবং এখান থেকে আরেকটা শুরু, আরেকটা রিপিটিং ইউনিট।
ওয়েট, এটা এরকম, এরকম, এরকম হাইড্রোক্সিল গ্রুপ, এই যে এই অংশটুকু আপনার অক্সিজেন, এরকম, দেন এরকম, এখান থেকে আরেকটা অংশ বের হয়ে যাবে, এরকম। এখন আপনি দেখেন যে এটা আমরা কি আঁকলাম, সেলুলোজ, আপনারা এখানে সেলুলোজ, সেলুলোজের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। দেখেন, আচ্ছা, এইখানে এইখানে কার্বন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন অ্যাটমটা, এই অক্সিজেন অ্যাটমটা, এই যে বন্ডিংটা, খুব ভালো করে দেখেন, এই বন্ডিংটা আর এই বন্ডিংটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট লেভেলে আছে, মানে সম পজিশনে আছে। এই যে অক্সিজেন অ্যাটমের এই পজিশন অবস্থানটাকে, বন্ডিংকে, অক্সিজেন বন্ডিং এর এই ইকুয়াল পজিশন বন্ডিংকে, এটাকে আমরা বলছি, এই যে এইটা প্লাস এটা, এটাকে আমরা বলছি ইকুইটোরিয়াল বন্ডিং। ইকুইটোরিয়াল, ই কিউ ইউ আই, ইকুইটোরিয়াল বন্ডিং, ইকুইটোরিয়াল বন্ডিং। এটা কিন্তু সেলুলোজ, যে প্রোডাক্টটা আহ, মানুষ ছাড়া গবাদি পশু যেগুলো রয়েছে তারা এটা হজম করতে পারে, তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এটা হজম করার উপযোগী। এবার আসুন সেলুলোজে গেল। এবার আমরা যদি স্টার্চের গঠনটা আঁকি, তাহলে কিরকম সেটা একটু দেখি, তারপরে আমরা আলোচনা আসবো। স্টার্চ, হাইড্রক্সি, এখানে একটা হাইড্রক্সি গ্রুপ, এখানে একটা অক্সিজেন গ্রুপ। ওকে, এবার এখান থেকে আরেকটা রিপিটিং ইউনিট শুরু হচ্ছে, এখান থেকে আর রিপিটিং ইউনিট, এটা এরকম যাবে, এই যে। তবে দেখতে এরকম, কিন্তু আসলে জিনিসটা সোজা, একটা রিপিটিং ইউনিট রিপিট হচ্ছে, এটা, 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 আচ্ছা, এখন হচ্ছে এটা সামনে নিয়ে আসুন, নিয়ে এটা এইরকম, এটা হচ্ছে এরকম, এইরকম, এটা এরকম, এখানে একটা অক্সিজেন, আর এটা এই দিকে যাবে, এটা এরকম, মানে এখান থেকে আরো এক্সটেনশন আছে আর কি, সেটা দেখাচ্ছে, এটা মানে এক্সটেনশন এখান থেকে। আচ্ছা, এখানে দেখেন এই যে বন্ডিংটা, এই বন্ডিংটা কিভাবে হচ্ছে, একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করছে, এইটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল পজিশন। ওকে, মনে থাকবে, এটা হলো অ্যাক্সিয়াল পজিশন। তাহলে অ্যাক্সিয়াল পজিশন হচ্ছে এইটা। এই যে বন্ডিংটা এখানে, এই যে দেখেন পারপেন্ডিকুলার, যেটা এই পারপেন্ডিকুলার, এবং এখানে হচ্ছে এইটাও কিছুটা পারপেন্ডিকুলার। তো এই অক্সিজেন অ্যাটমটা এখানে লম্বভাবে একটা রিপিটিং ইউনিটের সাথে আরেকটা রিপিটিং ইউনিটের কানেকশন ঘটিয়েছে। অনুরূপভাবে আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু লম্ব না, এরকম লম্বা হয়ে যায়নি, বরং এটা আনুভূমিক আছে, অলমোস্ট আনুভূমিক বা প্লেন আছে। এটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল পজিশন, বিকজ এটা হচ্ছে দুইটা রিপিটিং ইউনিটকে, এ একটা রিপিটিং ইউনিট, এ একটা রিপিটিং ইউনিটকে, দুটো রিপিটিং ইউনিট ইকুয়ালি কানেক্ট করেছে। আবার এখানে এসে দেখা যাচ্ছে যে একটা রিপিটিং ইউনিট আর একটা রিপিটিং ইউনিটের সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে কানেক্ট করেছে। তো এই যে দুটো রিপিটিং ইউনিট সেম, মলিকুলার ওয়েট সেম, মলিকুলার ফর্মুলা সেম, শুধু পার্থক্য কোথায়, একটা অক্সিজেন পরমাণু দুইটা রিপিটিং ইউনিটকে কিভাবে কানেক্ট করছে, সেটি হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে আমাদের স্টার্চ, যেটা আমরা খাই, আলু, এটা হচ্ছে স্টার্চ, এটা হচ্ছে স্টার্চ, STAR।
সিএইচ, এটা হচ্ছে স্টার্চ, এটা হচ্ছে স্টার্চ, আর এটা হচ্ছে সেলুলোজ। তো স্টার্চ এবং সেলুলোজের গঠনের ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নাই বেসিক্যালি। এদের মলিকুলার ফর্মুলা সেম, এদের হচ্ছে রিপিটিং ইউনিট সেম। শুধু পার্থক্য হচ্ছে একটি অক্সিজেন পরমাণু দুটা রিপিটিং ইউনিটের কে যখন কানেক্ট করতেছে, কানেক্ট করার সময় একটাতে হচ্ছে ইকুইটোরিয়াল বন্ডিং আছে, আরটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডিং। তাহলে এই যে বন্ডিংটা, এই বন্ডিংটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল বন্ডিং, এখানে আমরা এটাকে বলছি ইকুইটোরিয়াল বন্ডিং। ইকুইটোরিয়াল বন্ডিং। তাহলে বোঝা গেল যে অ্যাক্সিয়াল বন্ডিং কি, ইকুইটোরিয়াল বন্ডিং কি। আরেকটা হচ্ছে যে আমরা দুইটার মধ্যে পার্থক্য বুঝলাম যে এই দুটা, এই পার্থক্যের কারণে আমরা হচ্ছে সেলুলোজটাকে আমরা স্টার্ট হজম করতে পারি, এবং হচ্ছে যে ইকুইটোরিয়াল বন্ডিং সেলুলোজের ক্ষেত্রে থাকার কারণে আমরা সেলুলোজকে হজম করতে পারি না। তাহলে যে সমস্ত যৌগের মধ্যে ইকুইটোরিয়াল বন্ডিং পাওয়া যাবে ওই সমস্ত যৌগকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবো না, যদিও অন্য খাদ্যের মতো মনে হবে। তাহলে বোঝা এখান থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম। ইকুইটোরিয়াল বন্ডিং কি, আর হচ্ছে কেন সেলুলোজ এবং স্টার্চ একে অপর থেকে ভিন্ন, কেন আমরা এদেরকে কি বলবো যে আইসোমার বলবো, আম, কেন হচ্ছে যে এই বন্ডিং গুলো রিপিটিং ইউনিট সেম হওয়ার পরও দুটো পরমাণুর মলিকুলার ওয়েট এবং রিপিটিং ইউনিট সেম হওয়ার পরও একে আমরা এটাকে দুটো কেমিক্যাল প্রপার্টিস ভিন্ন হয়। এই শুধুমাত্র এই বন্ডিং এর কারণেই কেমিক্যাল প্রপার্টিস ভিন্ন হয়ে যায়। তাহলে বোঝা গেল এখান থেকে কতগুলো কোশ্চেন কিন্তু নতুন করে জন্ম নিল, এবং এই কতগুলো কোশ্চেন বেসিকের কোশ্চেন, এবং এই বেসিকগুলো আপনাদের সবসময় মনে রাখতে হবে। এই প্রয়োজনে এই লেকচারটি বারবার শুনে হলে মনে রাখতে পারেন, অথবা নিজেরা খাতায় এঁকে প্র্যাকটিস করে যেভাবে আগে দেখালাম এভাবে যদি আপনারা ২-৩ বার করে রাখেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং মাথার মধ্যে চলে আসবে, এবং এটা তখন ইজি মনে হবে। আচ্ছা, আইসোমার নিয়ে এখানে আপনাদের আলোচনা করতে যাচ্ছি না, কারণ এটা নিশ্চয়ই আপনারা পারেন, আর নতুন করে আলোচনা করার দরকার নেই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমাদের শিখতে হবে, সেটি হচ্ছে যে আমরা স্টিরিও রসায়নের ক্ষেত্রে যখন বন্ডিং উপস্থাপন করব সামনের দিকে, মানে সামনে যখন আমরা ক্লাস নেব, যখন বন্ডিং উপস্থাপন করব তখন দুটো জিনিস মনে রাখবেন। বন্ডিং যখন আমরা বোর্ডের ক্ষেত্রে লিখব তখন যদি এরকম হয়, বন্ডিংটা যদি এরকম হয় তাহলে বুঝতে হবে ধরেন এটাকে ফিল আপ করে দিচ্ছি, এরকম করে দিলাম, হ্যাঁ, এটাকে ফিল আপ করে দিলাম। এখানে একটা কার্বন আছে। তার মানে হচ্ছে যে এই বন্ডটা বোর্ড থেকে, যেখানে আমি লিখতেছি, যেখানে লিখতেছি এখান থেকে সোজা সামনের দিকে আসছে, মানে দর্শকের চোখের দিকে আসছে। দিস ইজ কল, এরকম ভাবে উপস্থাপন করা হয়, অথবা এরকম ভাবে উপস্থাপন করা হয়। তো এইটাকে আমরা ত্রিমাত্রিক মানে স্টিরিওরসায়নের ভাষায় এভাবে শিখবো। এটি মানে হচ্ছে এটি বন্ডটা সামনের দিকে দর্শকের চোখের দিকে আসছে। আর যদি এরকম হয়, এরকম, 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 এইরকম, এইরকম দেওয়া হয়, তার মানে হচ্ছে এই বন্ডটা কার্বনের পিছনের দিকে চলে গেছে, অর্থাৎ বোর্ড থেকে পিছনের দিকে চলে গেছে এই বন্ধনটা। সেটিকে আমরা এভাবে উপস্থাপন করি। তাহলে এটা বোঝা গেল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নোট রাখেন যে এরকম হলে পরে দর্শকের চোখের দিকে আসতেছে, আর এরকম হলে দর্শকের চোখ থেকে সোজা কার্বনের পিছনের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা এভাবে উপস্থাপন করি। আচ্ছা, তাহলে এটা গেল। যেমন আমরা এরকম একটা ওয়ান ব্রোমো 3 ক্লোরো সাইক্লোবিউটেন, দেখেন আমরা একটা চিত্র আঁকি তাহলে বোঝা যাবে বিষয়টা। এটা হচ্ছে সাইক্লোবিউটেন। আমরা বলেছি কি ওয়ান ব্রোমো, ধরেন এখানে আমরা দেখালাম এরকম, 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 এইরকম, এটা এখানে লিখলাম ব্রোমো, ওয়ান ব্রোমিন, আর এখানে হচ্ছে ক্লোরো। দেখে আমরা বলতে পারি যে ওয়ান ব্রোমো ১ ২ ৩ থ্রি ক্লোরো সাইক্লোবিউটেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, ওয়ান ব্রোমো 3 ক্লোরো সাইক্লোবিউটেন, 1 ব্রোমো 3 ক্লোরো সাইক্লোবিউটেন। এই যৌগটার ক্ষেত্রে এই যে বন্ডটা, এই বন্ডটা কি রিপ্রেজেন্ট করে? এই বন্ডিং দিয়ে আমরা যদি খাতায় লিখি আমরা কি বোঝাবো এটাতে? এটাতে বোঝাবো যে এই বন্ডটা বোর্ড থেকে পিছনের দিকে চলে গেছে, অর্থাৎ এটা পিছনের দিকে লম্বালম্বি করে, আর এই বন্ডটা ক্লোরিন দিয়ে সামনের দিকে বোর্ডে দর্শকের চোখের দিকে আসছে, আর এটা দর্শকের চোখ থেকে সোজা চলে গেছে পিছনের দিকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আহ, আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে এই সিস ট্রান্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে সিস ট্রান্সের আচ্ছা, এটা আমরা পরে অন্য একটা ক্লাসের সাথে নিব। সিস ট্রান্সের যে সিস এবং ট্রান্স হলে যে ডিফারেন্স তৈরি হয় আর কি, এটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু সিস ট্রান্সের কারণে যে পার্থক্যটা তৈরি হয় সেটা আমরা পরে কোনো একটা ক্লাস আলোচনা করবো, কারণ এটা এই মুহূর্তে দরকার হচ্ছে না আমাদের বোঝার জন্য, পরে এটা বুঝলে হচ্ছে। এরপরে আমরা যাবো হচ্ছে যে যৌগটা শিখবো সেটি হচ্ছে ইপিমার। ইপিমারটা কি?
ইপিমারটা বলতে আমরা কি বুঝবো আসলে? A pair of diastereomer তো আমরা বুঝেছি, that differ only at the configuration about a single carbon bond। অর্থাৎ একটা ডায়াস্টোমার মানে তো জানি আমরা, তাই না? তো একটা ডায়াস্টোমার, যে ডায়াস্টোমারে শুধুমাত্র একটা কার্বন অ্যাটমে ডিফারেন্স থাকবে, সেটাকে আমরা বলছি যে ইপিমার। সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, একটা ডিভো মানে শুধুমাত্র একটা কার্বনে আমরা ডিফারেন্সটা শো করবো, মানে অ্যারেঞ্জমেন্টের ভিন্নতা। সেরকম যদি হয় তখন আমরা ওইটাকে আমরা বলছি ইপিমার। আচ্ছা, আমরা দেখি সিঙ্গেল কার্বনের ডিফারেন্স থাকবে, সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সিঙ্গেল কার্বনের যে পার্থক্য। আমরা একটা যৌগ নিচ্ছি, ডি গ্যালাক্টোজ এবং হচ্ছে ডি গ্লুকোজ। তাহলে প্রথমে আমরা ফিগারটা আগে চলেন, ডি গ্যালাক্টোজ রাখতেছি, সি এইচ ও। এগুলো কিন্তু এভাবে ভিডিও যেভাবে দেখাচ্ছি এভাবে এঁকে এঁকে আপনারা শিখবেন, পড়াশোনা এভাবে পড়বেন, যেটা যে ক্লাস নোট যেটা সেটাতে এভাবে করবেন। আমি ৩টা করে খাতা বানাতে বলেছি, যে প্রতিটা সাবজেক্ট যখন পড়বেন এখানে ৩টা করে খাতা বানাবেন। একটা হচ্ছে যে ক্লাস নোট নিয়ে নিচ্ছেন, আরেকটা হচ্ছে যে নোট বানাবেন, আরেকটা হচ্ছে যে যে কোশ্চেন গুলো আমি বলতেছি সেই কোশ্চেন গুলো সাজেশন আকারে লিখে রাখবেন, কারণ এর বাইরে আপনাকে কোনো কিছু করতে হবে না। কি পড়বেন, কোথা থেকে পড়বেন সব কিন্তু বলে দেওয়া হচ্ছে, নতুন করে ভাবার দরকার নাই। আপনি যে কাজটা করবেন শুধু হচ্ছে যেগুলো বলা হচ্ছে সেগুলো পড়ে যাবে। এটা মেন বই থেকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য মেন বই পড়বেন, এবং হচ্ছে যে নোট যখন করবেন ২-৩টা বই নিয়ে একসাথে বসবেন, বসে নোট করে নেবেন। আর কিছু 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 জিনিস আমি এখানে অডিওতে বলে দিচ্ছি। এটা কেমিস্ট্রিতে আসলে নোট ম্যাটার করে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কেমিস্ট্রিতে নোট ম্যাটার করে না, কেমিস্ট্রিতে হচ্ছে আপনি যে জিনিসগুলো লিখতেছেন সেগুলো উপস্থাপন ভালোভাবে করতে পারছেন কিনা এবং সেটা কারেক্ট কিনা। যদি কারেক্ট হয় তাহলে ১০০-১০০। হ্যাঁ, আপনি ইতিহাস লেখার দরকার নেই এখানে। জাস্ট বই থেকে মূল জিনিসগুলো লিখে দিলে হবে। আর আমি অনেকগুলো অডিওতেই বলে দিচ্ছি যে এটা এটুকু লেখেন, এটা এটুকু লেখেন, এটুকু একটু লিখবেন। আর কিছু নোট দেওয়া হচ্ছে ইম্পোর্টেন্ট কোশ্চেনে, যেগুলো পরীক্ষায় থাকতে পারে। সেই কোশ্চেনগুলোর ব্যাপারে ওই নোটটা ফলো করলেই হবে। নোটের বাইরে নতুন করে নতুন এড না করলে হবে। নোট যেটুকু দেওয়া হচ্ছে ওটার বাইরে কোনো কিছু না পড়লেই হবে। তারপরে যদি কেউ পড়তে চান কোনো প্রবলেম নেই, পড়তে পারেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। দেন এখানে একটা কার্বন, এটা টান দেন। দেন এটা হচ্ছে একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এখানে হচ্ছে CH2, এখানে CH2OH। তাহলে কয়টা কার্বন হলো? ১, ২, ৩, ৪টা, মাঝখানে কার্বন ৪টা। একটা কার্বন বেশি হচ্ছে না? ১, ২, ৩, ৪, ৫, ৬ না, ঠিক আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। একটা কার্বন বেশি হচ্ছে। এটা এখানে আমরা ধরে নিচ্ছি, CH2OH, ওকে? ৬টা কার্বন দেখেন। ১, ২, ৩, এটা যদি গ্রুপ এখান থেকে ধরেন। আচ্ছা, নাম্বারিং করে দিই তাহলে ক্লিয়ার হবে। ১, ২, ৩, ৪। ঠিক আছে। মাঝখানে ৪টা কার্বন হবে। আর এটা হলো CH2, হ্যাঁ? এখানে CH2 এখানে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমরা অ্যারেঞ্জমেন্টটা করি আ এটার সাথে, এটাকে ধরেন এটা হাইড্রোজেন, ওকে? আর এটা ধরেন হাইড্রক্সি। হাইড্রোজেন অনুরূপভাবে এটাকে আমরা দেখি। এটাকে আমরা নিলাম, এটা হাইড্রোজেন, পাশে নেন হাইড্রক্সি। যে ক্ষেত্রে নেন হচ্ছে এটা কোন এরকম, এটাকে এরকম, এরকম CH2, ওকে? এখন এটাকে যদি আমরা আরেকটা অংশ নিই তাহলে এটা হবে এরকম CHO, দেন COH, দেন এখানে হচ্ছে এটা হাইড্রোজেন। এইখানে একটা কার্বন, কার্বন, এই কার্বনটা এই পাশে নিচ্ছে হাইড্রোজেন, আর এই পাশে নিচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। আর এখানে একটা নেন কার্বন,
4 নম্বর কার্বন হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে এই কার্বন নিলাম, এখানে নিলাম, দেন এখানে হচ্ছে CH2। এখন নাম্বারিং করেন, দেখেন ঠিক আছে কিনা। এটাকে আমরা বলছি 1, এখানে হলো 1, 2, 3, এইখানে এইখানে করুন। এটা উল্টানো। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। ওকে? তাহলে হচ্ছে এটাকে 2 ধরেন, এটা 3, এটা 4 হবে। তো এই ক্ষেত্রে আপনার এইটা আর এইটা মিলান, ঠিক আছে? এইটা মিলান, তো ঠিক আছে। এইটা মিলান, ঠিক আছে। এইটা মিলান, এটা ঠিক আছে। এটা সেম, ঠিক আছে? এখন যদি আমি এরকম করি যে ধরেন এই জায়গাটা, এই যে 2 নম্বর কার্বন, এই জায়গাটা যেরকম আছে, আমি ধরলাম যে এই জায়গাটা এরকম না। এটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। ধরেন এই জায়গাটা এবার এরকম। আচ্ছা, এই কার্বনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। 3 নম্বর কার্বন। 3 নম্বর পজিশনটা দেখুন। ওইটা বাদ। এইটা না। এটা ঠিক আছে মনে করেন। এটা ওকে, হ্যাঁ? 3 নম্বর পজিশনে অলরেডি লেখা আছে। আমাদের লিখে লেখা দরকার নেই। 3 নম্বর পজিশনে যদি দেখেন, এই জায়গাটা দর্পণ প্রতিবিম্ব যদি এখানে দর্পণ সেট করেন, ধরেন এটা একটা মিরর। একটা মিরর, এই জায়গাটা দেখেন, এখানে যদি এটা বসান, মানে মিরর বসান, তাহলে এটা তো আমরা এটাকে আমরা বলছি যে এটা হলো হাইড্রক্সি, হ্যাঁ? হাইড্রক্সি গ্রুপ। এরকম করে টান দিলাম। এইটা আর এটাকে মিলে কিনা? কি মনে হয়? একই রকম মনে হয়? মনে হয় না। কারণ দেখেন, এইখানে এই কার্বনে যদি এখানে মিরর ধরেন, তাহলে এখানে চলে আসছে হাইড্রোজেন। আর হাইড্রক্সিল গ্রুপে চলে আসছে পাশে। যদিও এই ১ নম্বর যৌগটাকে ২ নম্বর যৌগের উপরে সুপার ইম্পোজিবল। এটাকে তুলে এই পাশে বসায় দিলে কিন্তু মিলে যাবে দেখেন। এটা যাবে এখানে আর হাইড্রোজেন যাবে এখানে। এটা এই পাশে, এটা এই পাশে, এটা এই পাশে, এটা এই পাশে। মানে এটাকে তুলে যদি এই পাশে বসান তাহলে কিন্তু এটাকে উপরিস্থাপনযোগ্য হবে। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে যখন মিরর ইমেজ চিন্তা করছেন তখন কিন্তু এটা মিলছে না। তো এই যে ঘটনাগুলো, যে কোনো একটা কার্বনে কোনো যৌগের অণুতে যে আ আ উম অবস্থান থাকবে, সেই অবস্থানের ক্ষেত্রে কোনো একটা কার্বনে ত্রিমাত্রিক বিন্যাস যেটা থাকবে কোনো যৌগের, সেই যৌগের বা আ আ a pair of diastereomer, কোনো যৌগ বলতে কিন্তু সেটা ডায়াস্টেমার হতে হবে। তো ডায়াস্টেমার হওয়ার শর্ত আমরা জানি। তো ডায়াস্টেমার আ কোনো আ কোনো এক জোড়া ডায়াস্টেমার বা ২ টা ডায়াস্টেমারের ক্ষেত্রে এভাবে ধরতে পারেন। ২ টা ডায়াস্টেমারের ক্ষেত্রে যদি কোনো একটা কার্বনে পরমাণুসমূহের অ্যারেঞ্জমেন্ট আমি বারবার বলছি। পরমাণুসমূহের অ্যারেঞ্জমেন্টে কি হবে? ভিন্নতা দেখা দেবে। কোনো একটা কার্বনে। তখন সেইটাকে আমরা বলব হিমার। আমরা তো এনানসিয়ামার আর ডায়াস্টেমার পড়লাম। ডায়াস্টেমারের ক্ষেত্রে আমরা কি জানি? যে দর্পণ প্রতিবিম্বও হবে না, আবার এটাকে সুপার ইম্পসিবল বা উপরিস্থাপনযোগ্যও হবে না। কিন্তু যদি ২ টা ডায়াস্টেমার একসাথে নিই, তাহলে দেখা যাচ্ছে যে একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব বা অলমোস্ট কাছাকাছি দর্পণ প্রতিবিম্ব, আবার এটাকে প্রতিস্থাপন করা যায়। একটার পর আরেকটা প্রতিস্থাপন করা যায়। কিন্তু এটা দর্পণ প্রতিবিম্ব যখন হতে যাচ্ছে তখন পুরোপুরি মিলে না। একটা কার্বনে যে ঝামেলা করে। যেমন আমাদের এখানে করেছে। দেখেন আমি ব্লু কালার দিয়ে যেটা লিখতেছি, এখানে ঝামেলা করতেছি। এই জায়গাটা দর্পণ প্রতিবিম্ব না। এরকম যে যৌগগুলোকে, সেই যৌগগুলোকে আমরা বলছি যে ইপিমার। মনে থাকবে তাহলে ইপিমার কি? এটা হলো আপনার ডি আ আ গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ,
ডি গ্যালাক্টোজ, GLAC গ্যালাক্টোজ, আরেকটা হচ্ছে ডি গ্লুকোজ, DGLUCOS, ডি গ্লুকোজ আর ওটা হচ্ছে ডি গ্যালাক্টোজ। তো এই দুটা যৌগ ডি গ্যালাক্টোজ এবং ডি গ্লুকোজ, গ্লুকোজকে ভাঙলে কি পাওয়া যায়? ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজকে ভাঙলে ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, সুগারকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ। তো এগুলো কি মানে সুগারেরই ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বিভিন্ন গ্রুপ। এটা শুধুমাত্র এই ফাংশনাল গ্রুপগুলো বা অ্যারেঞ্জমেন্টগুলো ভিন্ন হওয়ার কারণে এরকম হয়। আমরা ডু গ্লুকোজ, ডি গ্লুকোজ এবং হচ্ছে যে ডি গ্যালাক্টোজ, এই দুটার যে ত্রিমাত্রিক বিন্যাস, সেই ত্রিমাত্রিক বিন্যাস দেখলাম এবং দেখলাম যে শুধুমাত্র একটা কার্বনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে অ্যারেঞ্জমেন্টে, অলমোস্ট সেম, মলিকুলার ওয়েট সেম, স্ট্রাকচার সেম। এদেরকে দুটাকে যদি উপস্থাপন করতে যান তাহলেও উপস্থাপনযোগ্য হয় এই দুটো একে অপরের সাথে, তাই না? দুটা ডায়াস্ট্রোমার একে অপরের উপরে প্রতিস্থাপনযোগ্য হতে পারে, উপরিস্থাপন হতে পারে, কিন্তু ডায়াস্ট্রোমার কখনো উপরিস্থাপনযোগ্যের সংজ্ঞায় পড়ে না। এই কথাটা কিন্তু বুঝতে হবে। দুটা ডায়াস্ট্রোমার নিলেন, ভিন্নধর্মী দুটা মলিকুল নিয়ে আপনি একটার পর একটা উপস্থাপন হতে পারে, কিন্তু ডায়াস্ট্রোমের সঙ্গে আমরা বলছি যে কোনো একটা যৌগ ডায়াস্ট্রোমার তখনই হতে পারে যদি তার হচ্ছে মিরর প্রতিবিম্ব হয়, মানে দর্পণ ইমেজ থাকে, এবং যদি তার সে উপরিস্থাপনযোগ্য হয়, তাহলেই শুধুমাত্র ডায়াস্ট্রোমার হয়, না হয় তাহলে ডায়াস্ট্রোমার হতে হলে প্রতিবিম্ব থাকা যাবে না, প্রতিবিম্ব থাকা যাবে না, আর ওটা হচ্ছে উপরিস্থাপনযোগ্য হওয়া যাবে না। যদি এরকম কোনো যৌগ থাকে সেটাকে আমরা বলবো ডায়াস্ট্রোমার, তাই তো? তো কিন্তু যদি দুটো ডায়াস্ট্রোমার আমরা ভিন্ন ভিন্ন নিই, দুটো ডায়াস্ট্রোমার নিলে একটা আরেকটার পর উপস্থাপনযোগ্য হতে পারে, কিন্তু যদি তাদের কোনো একটা কার্বনে অ্যারেঞ্জমেন্টের ভিন্নতা থাকে তখন তাকে আমরা বলছি ইপিমার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ডি গ্যালাক্টোজ এবং ডি গ্লুকোজের স্ট্রাকচার থেকে যে আমরা ইপিমার কাকে বলবো। আচ্ছা, আমরা যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে এই স্টেপগুলো আমাদেরকে পরবর্তীতে স্টিরিও রসায়নের যে ভিতরের দিকে আমরা যখন কোশ্চিন আলোচনায় যাব, অর্থাৎ প্রশ্ন করব, যেমন এর পরের ভিডিওতে থার্ড ইয়ার কেমিস্ট্রি স্টিরিও রসায়নের যে পরের ভিডিওটা আমরা আলোচনা করব, সেই আলোচনাতে আমাদের কিছু কোশ্চিন আসবে এবং আমরা আরএস কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আরএস কনফিগারেশন আমরা কিভাবে দেখবো যে একটা যৌগ, আমরা যেমন যে লিভো বললাম এবং রিভোরোটারি মানে হচ্ছে যে বাম ঘূর্ণি, ডেক্সট্রোরোটারি, ডান ঘূর্ণি, এগুলো বললাম। যে একটা যৌগ দিল, দেওয়ার পর যদি আপনাকে বলে যেটা আসলে বাম দিকে ঘুরবে না ডান দিকে ঘুরবে, আপনি কিভাবে ডিফাইন করবেন যে এটা কোনটা বাম দিক কোনটা ডান দিকে ঘুরবে? এগুলো কিছু ফর্মুলা আছে, স্পেসিফিক কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলো যদি আমরা শিখে নিই তাহলে আমরা মোটামুটি মানে নট মানে সবগুলো 100তে 100 না, মানে কিছু এক্সেপশনাল আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সবগুলোতে আমরা পারি। এই ট্রিক্সটা শিখতে হবে আমাদের। তো আমরা সেই ট্রিক্সটার জন্য অপেক্ষা করি পরের ভিডিওর জন্য। তো আমরা এটা এখানেই শেষ করি। পরের ভিডিওটা আমরা মোটামুটি আজকেই আপলোড হয়ে যাবে। আপনারা এখান থেকে যেগুলো পড়ানো হলো সেগুলো একটু এর মধ্যে প্রিপারেশন করতে থাকেন, আর পরের ভিডিওটা আজকে আবার চলে আসবে। এবং এখানে একটা জিনিস আমরা একটু বলে নিচ্ছি যে আমরা এই চ্যাপ্টার থেকে আরো কয়েকটা কোশ্চেন কিন্তু আমাদের করতে হবে। সেই কোশ্চেনগুলো আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি, আপনার নোট নিয়ে নিন। সেটি হচ্ছে যে স্টিরিও রসায়ন বা অণুর স্টিরিও রসায়ন কাকে বলে? স্টিরিও রসায়ন বা অণুর স্টিরিও রসায়ন কাকে বলে? যদিও এটা আপনাদের যে পেজে এই লেকচারটা আপলোড হবে সেই পেজে কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে যে এই পেজে এই লেকচারের সাথে কি কোশ্চেন করতে হবে এবং এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আর ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা দুটো চ্যাপ্টারকে একসাথে কানেক্ট করেছি, স্টিরিও রসায়নের মৌলিক বিষয়সমূহ এবং সাথে চলছে সমানতা। দুটা যেহেতু আলোচনা চলে আসছে সেজন্য আমরা একবারে কভার করতেছি। তো স্টিরিও রসায়ন, অণুর স্টিরিও রসায়ন কাকে বলে, স্থির স্টিরিও রসায়ন কাকে বলে এবং অণুর স্টিরিও রসায়ন কাকে বলে, এই দুটো একই জিনিস, এটা ডেফিনিশন পড়ে নিলে হবে। আমরা যে আলোচনা করছি তার মধ্যে কভার করে। সচল স্টিরিও রসায়ন কাকে বলে এইটা একটু আমি বলি। স্টিরিও রসায়নের যে শাখায় স্টিরিও রাসায়নিক বিক্রিয়ার কৌশল, কৌশল মানে মেকানিজম, তারপরে হচ্ছে শোষিত বা উদ্ভূত শক্তি মানে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক কিনা রিঅ্যাকশনটা, সেটা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে সচল স্টিরিও রসায়ন বলে, মনে রাখবেন এটা। আচ্ছা, তারপরে স্টিরিও সমানতা কাকে বলে এটা আলোচনা করেছি। তারপরে হচ্ছে যে অন্যান্য কোশ্চেন গুলো করেছেন, এখান থেকে দুটো কোশ্চেন আমরা একটু দেখবো। আপেক্ষিক আবর্তন বা আণবিক আবর্তন বলতে কি বোঝো? আবর্তন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় ধরেন এখান থেকে কোশ্চেনটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু পাবলিক পরীক্ষায় এটা এসেছে এবং একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসতে পারে। এই লেভেল পর্যন্ত লাস্ট ইয়ার সেই কোশ্চেনটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে নাই, কিন্তু হচ্ছে যে কোশ্চেনটা আমাদের জানা দরকার, আর পাবলিক ইউনিভার্সিটিতে এসেছে। তাহলে আপেক্ষিক আবর্তন কোনো আলোক সক্রিয় যৌগের ঘূর্ণন দ্বারা এক সমতুল্য আলোক তলের ঘূর্ণনের পরিমাণ
পোলারোমিটারের অ্যানালাইসিস লেন্স দ্বারা পরিমাপ করা হয়। এক সমতলে আমরা পোলারোমিটার চিত্র দেখেছি, ওই পোলারোমিটার দিয়ে যদি লাইট পাস করা হয় তাহলে যদি আমরা পরিমাপ করা যায়। এক সমতলীয় আলোর তল ও এ ঘূর্ণনের পরিমাণকে আপেক্ষিক ঘূর্ণন হিসেবে প্রকাশ করা হয়। গাণিতিকভাবে আপেক্ষিক ঘূর্ণনকে নিম্নরূপে প্রকাশ করা যায়। দেখো আমরা ইকুয়েশনটা দেখি। ইকুয়েশনটা হচ্ছে আপেক্ষিক ঘূর্ণন। আমরা দেখতেছি যে এটা পোলারোমিটারে, ধরেন পোলারোমিটারের ভিতর দিয়ে আলো পাস করবে। আমরা পোলারোমিটার চিত্রটা নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাসে দেখানো হয়েছে। আলো পাস করলে এই আলোটা কিন্তু আমরা সবকিছু করতে পারি, কোন দিকে কতটুকু রোটেশন হচ্ছে, কতটুকু পরিমাণ রোটেশন হলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল, সবগুলো আমরা বের করতে পারি। রোটেশনের এইগুলোকে ডিফাইন করে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, এই ফর্মুলা দিয়ে আমরা এটা করতে পারি। আলফা থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে টি টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে ল্যাম্ডা। আমরা পরে বলছি কোনটা সমান কি। ইকুয়াল টু হচ্ছে আলফা, এটা হচ্ছে সি ইন্টু হচ্ছে এল। এখানে এই যে আলফা দ্রাবক উল্লেখ করলে আপেক্ষিক আবর্তনকে এত দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো একটা পোলারোমিটারে আমরা দ্রাবক বলে মেনশন করি তাহলে এইটা হচ্ছে তার ফর্মুলা, আপেক্ষিক আবর্তনের ফর্মুলা। এখানে আলফাটা কি? আলফা ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক রোটেশন বা আপেক্ষিক আবর্তন বলতে পারেন। এটা হচ্ছে আপেক্ষিক আবর্তন। এ ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক আবর্তন। আবর্তন, হ্যাঁ, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু আবর্তন। তারপর ল্যাম্ডা ইকুয়াল টু হচ্ছে ল্যাম্ডা ইকুয়াল টু কি? ফ্রিকোয়েন্সি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর কি, ফ্রিকোয়েন্সি। ওকে, তারপর যে টি ইকুয়াল টু টেম্পারেচার, আমরা জানি এটা টেম্পারেচার, টি ইকুয়াল টু তাপমাত্রা। আর আলফা ইকুয়াল টু, এটা আমরা কি বোঝাচ্ছি? শুধু আলফা, এটা কিন্তু এইরকম, হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক আবর্তনের ফর্মুলা আর কি। আর আলফা ইকুয়াল টু হচ্ছে ডিনোটেশন, এটা পোলারোমিটারে পরিবর্তিত আবর্তন। এটা হচ্ছে আবর্তনের মান, মানে ডিগ্রি আর কি, ধরে নাও আবর্তনের মান ডিগ্রি আর ডাব্লিউ, ওকে, ডিগ্রি। আর সি ইকুয়াল টু দ্রবণের গুরুত্ব, সি ইকুয়াল টু দ্রবণের গুরুত্ব বা কনসেন্ট্রেশন বলতে পারেন, কনসেন্ট্রেশন, হ্যাঁ, সংক্ষেপে লিখে আপনার গুরুত্ব দেখেন, ঘনত্ব। আর এন ইকুয়াল টু পোলারোমিটারের টিউবের দৈর্ঘ্য। এন ইকুয়াল টু হচ্ছে পোলারোমিটার, যে পোলারোমিটার দেখাচ্ছিলাম, টিউবের দৈর্ঘ্য, লেন্থ, এই যে লেন্থ, এই লেন্থটা কতটুকু সেটা, এটার সাহায্যে আমরা এটাকে নির্ণয় করতে পারি। 1 ডেসিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পোলারোমিটারের নলে রক্ষিত আলোক সক্রিয় দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার সিসি হলে ওই দ্রবণের মধ্যে দিয়ে এক সমতুল্য আলোক অতিক্রম হলে ডিগ্রিতে পরিমাপিত যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টি হয় সে পরিমাণকে আপেক্ষিক ঘূর্ণন বলে। অর্থাৎ পোলারোমিটারের ভিতর দিয়ে যদি আমরা সক্রিয় দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার সিসি হলে এরকম কোন দ্রবণকে পাস করায়, ওই দ্রবণের ভিতর দিয়ে যদি এক সমতুল্য আলোক অতিক্রান্ত হলে ডিগ্রিতে পরিমাপিত যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টি হয়, অর্থাৎ যে পরিমাণ রোটেশন হবে সেই পরিমাণকে আপেক্ষিক ঘূর্ণন বলে। তাহলে আমরা হচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে রোটেশনটা মেজার করতে পারবো। আরটা হচ্ছে যে আণবিক আবর্তন কাকে বলে। আণবিক আবর্তনের ক্ষেত্রে একই ফর্মুলা, শুধুমাত্র এখানে এম ল্যাম্ডা, এটা হচ্ছে ফর্মুলাটা এরকম, আমি লিখে দিচ্ছি, যে কোনো বই থেকে পড়ে নিলে হবে। এটা নতুন করে কিছু নাই, এখানে নতুন করে কিছু লেখা হবে না, জাস্ট সূত্রটা এক্সপ্লেনেশন করে দিয়ে দিলাম। এইটা ইকুয়াল টু হচ্ছে থার্ড ব্র্যাকেট, মানে আপেক্ষিক ঘূর্ণন, যেটা আর কি লিখতে একটু প্রবলেম হচ্ছে, এইটা হচ্ছে এম, আর এখানে হচ্ছে 100। এখানে মনে রাখতে হবে যে এখানে 100 কেন? যে যৌগের আণবিক আবর্তন বলতে ওই যৌগের আপেক্ষিক আবর্তনের সাথে তার আণবিক গুণফল বোঝায়। এটা হলো আমরা জানি আপেক্ষিক রোটেশন, এটি আগে দেখলাম, হলো আপেক্ষিক রোটেশন, তার গুণফলের সাথে আণবিক রোটেশন গুণ করতে হবে। আচ্ছা, যেহেতু এভাবে একটি বিরাট সংখ্যা দ্বারা এবং গুণ করলে একটা বিশাল সংখ্যা পাওয়া যায়, সেটা ছোট করার জন্য 100 দিয়ে ফর্মুলার সাথে 100 যোগ করে এটাকে ভাগ করে দেওয়া হয়। তাহলে আপনি যদি বুঝতেই পারছেন, আণবিক রোটেশনকে যদি আমরা মেজার করতে চাই তাহলে আপেক্ষিক রোটেশনটা আগে মেজার করতে হবে, দেন হচ্ছে আমরা আণবিক রোটেশন পেয়ে যাবো। এই দুটো ফর্মুলা মুখস্থ করে নিতে হবে, লিখে নেবেন, লিখে নিয়ে বুঝে নেবেন যে এমটা কি। এমটা ইকুয়াল টু হচ্ছে যৌগের আণবিক ওজন, আর আগেরগুলো যেভাবে বলেছিলাম সেগুলো সবগুলো একই তো আছে।
আচ্ছা, দ্রবণের আবর্তন মাত্রা নিম্নলিখিত বিষয়গুলোর উপরে নির্ভর করে।